আমরা সবাই ভূতের গল্প শুনতে ভালোবাসি তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই গল্পগুলো আমাদের কেন এত ভয় দেখায়? চলুন আজ আমরা বাংলা ভূতের গল্পের গভীরে ডুব দেব। শুধু গল্প শুনব না, দেখব কিভাবে আমাদের চেনা জানা পরিবেশ আর সাধারণ জিনিসপত্র ব্যবহার করে সবচেয়ে ভয়ঙ্কর অনুভূতি তৈরি করা হয়। গল্পের শুরুটা হয় ঠিক মাঝরাতে, এমন একটা সময় যখন দিন আর রাতের সীমানাটা কেমন যেন ঝাপসা হয়ে যায়। আর আমাদের গল্পের চরিত্র রাহাত একজন সাধারণ তরুণ, শেষ ট্রেনটা ধরতে না পারায় এক অচেনা জায়গায় আটকা পড়ে গেছে। চারদিকটা একবার কল্পনা করুন। আকাশে চাঁদ নেই, শুধু জমাট বাঁধা অন্ধকার আর ঘন কুয়াশা। এই পরিবেশটাই কিন্তু ভয়ের আসল কারণ। কারণ আমরা যা দেখতে পাই না, আমাদের মন তাকেই সবচেয়ে ভয়ঙ্কর হিসাবে কল্পনা করে নেয়। আর এই পুরো ঘটনাটার মঞ্চ হল শালবন স্টেশন। নামটা শুনলেই কেমন গা ছমছম করে, তাই না? এমন একটা জায়গা যা দিনের বেলাতেও প্রায় জনশূন্য থাকে, আর রাত নামলে তো কথাই নেই, মনে হয় যেন অন্য কোনো জগতে চলে গেছে। আর রাহাতকে ঠিক সেখানেই একা অপেক্ষা করতে হচ্ছে। স্টেশনের ওই পুরনো বেঞ্চে বসে রাহাত নিজের মোবাইলে সময় দেখল। রাত 12:17। আচ্ছা, সময়টা তো খুবই সাধারণ, তাই না? কিন্তু একটু পরেই দেখবেন এই সাধারণ সময়টাই কিভাবে এক ভয়ঙ্কর চক্রের প্রতীক হয়ে দাঁড়ায়। আর ঠিক তখনই কুয়াশার ভেতর থেকে একটা ট্রেনের আবছা অবয়ব ভেসে উঠল। ট্রেনটা দেখতেও অদ্ভুত, পুরনো, অন্ধকার আর সব জানালা বন্ধ। এই অসময়ে তো কোনো ট্রেন আসার কথা না, কিন্তু অদ্ভুতভাবে রাহাত সেটার দিকে এগিয়ে গেল, যেন কোনো এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে। ট্রেনে ওঠার পর রাহাতের পাশে হঠাৎ করেই এক বৃদ্ধ এসে বসলেন। রাহাত তো অবাক। সে যখন জিজ্ঞেস করল, আপনি কোথা থেকে এলেন, বৃদ্ধ শুধু এক অদ্ভুত শূন্য দৃষ্টিতে তাকিয়ে এই কথাটা বললেন। এই একটা লাইনেই যেন গল্পের সব রহস্য আর ভয় এক হয়ে গেছে। রাহাতের মনে তখন ভয় দানা বাঁধতে শুরু করেছে। সে যখন জানতে চাইল ট্রেনটা আসলে কোথায় যাচ্ছে, বৃদ্ধের উত্তরটা যেন ওর শিরদাঁড়া দিয়ে একটা শীতল স্রোত বইয়ে দিল। ভাবুন তো একবার, এমন এক যাত্রা যেখান থেকে ফেরার আর কোনো পথই খোলা নেই। এরপরেই রাহাত যা দেখল তাতেও বুঝতে পারল যে সে এক ভয়াবহ ফাঁদে আটকা পড়েছে। ট্রেনটা রেললাইনে চলছে না, বরং আকাশের মধ্যে দিয়ে উড়ে চলেছে। কামরায় কোনো দরজা নেই, আর তার চারপাশে বসে আছে চোখবিহীন যাত্রীরা, যারা শুধু ফিসফিস করে একটাই কথা বলছে, নতুন যাত্রী এসেছে। হঠাৎ ট্রেনটা থেমে গেল। রাহাত বাইরে তাকিয়ে দেখল সে আবার সেই শালবন স্টেশনে ফিরে এসেছে। মানে যেখান থেকে তার এই অদ্ভুত যাত্রা শুরু হয়েছিল, সেখানেই যেন সব শেষ। কিন্তু এই শেষটা আসলে এক নতুন, আরও ভয়ঙ্কর শুরুর ইঙ্গিত দিচ্ছিল। বৃদ্ধের বলার শেষ কথাটা ছিল রাহাতের জন্য চূড়ান্ত আঘাত। সে বুঝতে পারল এই স্টেশন আর এই ট্রেন, এটা একটা চক্র। আর সে এখন এই চক্রের নতুন বাসিন্দা, যে হয়তো চিরকালের জন্য এখানেই থেকে যাবে। তো গল্পটা তো শুনলাম, এবার চলুন একটু বিশ্লেষণ করে দেখি এই গল্পটা এত শক্তিশালী কেন। কারণ দেখুন, ট্রেন শুধু একটা যানবাহন নয়, এটা আসলে রূপান্তর আর যাত্রার একটা খুব শক্তিশালী প্রতীক। আর যখন সেই যাত্রাটা হয় পরকালের দিকে, তখন ভয়টা অনেক বেশি গভীর হয়ে ওঠে। এই গল্পের আসল শক্তিটা লুকিয়ে আছে কয়েকটা মূল উপাদানের মধ্যে। যেমন ধরুন, একটা অভিশপ্ত জায়গা, শালবন স্টেশনের মতো একটা বিচ্ছিন্ন স্থান, যা আমাদের একাকিত্বের ভয়টাকে জাগিয়ে তোলে। এরপর আছে অনিবার্য নিয়তি, যা এখানে রাত 12:17 সঙ্গে বাঁধা, মানে এই পরিণতি থেকে পালানোর কোনো উপায় নেই। তারপর এক অতি প্রাকৃত পথপ্রদর্শক, সেই বৃদ্ধ লোকটি যে আসলে পরকালের নিয়মগুলো বুঝিয়ে দিচ্ছে। আর সবশেষে ফিরে না আসার যাত্রা, মানে এক অন্তহীন চক্রে আটকে পড়ার সেই আদিম ভয়। আচ্ছা, এবার চলুন দ্বিতীয় গল্পে যাওয়া যাক। এখানে ভয়ের উৎসটা কিন্তু কোনো নির্জন স্টেশন নয়, বরং আমাদের নিজেদের ঘরের খুব পরিচিত একটা জিনিস, আয়না। গল্পের শুরুতেই বাড়িওয়ালার এই সাবধানবাণীটা কেমন যেন একটা অশুভ ইঙ্গিত বয়ে আনে, তাই না? মানে একটা সাধারণ আয়নাকে ঘিরে এত রহস্য কেন? এই প্রশ্নটাই কিন্তু গল্পের ভয়ের আসল ভিত্তি তৈরি করে, একটা পরিচিত জিনিসকে সন্দেহের চোখে দেখতে বাধ্য করে।
প্রথম রাতেই মেহজাবিন এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়। সে আয়নায় দেখে তার প্রতিফলনটা স্থির হয়ে আছে, একদম নড়ছে না। আর তারপর সে প্রতিফলনটা একা একাই হেসে ওঠে। ভাবুন তো, নিজের চেহারাই যখন নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন ভয়টা কতটা ব্যক্তিগত আর মানসিক হয়ে ওঠে। ভয়টা এখানেই শেষ না, বরং আরও বাড়তে থাকে। তৃতীয় রাতে মেহজাবিন আয়নায় দেখে তার ঠিক পেছনে সাদা পোশাক পরা এক নারী দাঁড়িয়ে আছে, কিন্তু বাস্তবে তার ঘরে কেউ নেই। আয়নাটা তখন আর শুধু একটা কাঁচ থাকে না, হয়ে ওঠে অন্য কোনো জগতের দরজা। গল্পের চূড়ান্ত মুহূর্তে যখন মেহজাবিন ঠিক করে যে সে এই বাড়ি ছেড়ে চলে যাবে, সে শেষবারের মতো আয়নার দিকে তাকায়। কিন্তু এবার সে যা দেখে তা একেবারে কল্পনার বাইরে। আয়নার ভেতর পুরো ঘরটা দেখা যাচ্ছে, কিন্তু মেহজাবিন সেখানে নেই। তার নিজের অস্তিত্বটাই যেন আয়না থেকে মুছে গেছে। মেহজাবিনের জায়গায় দাঁড়িয়ে আছে সে সাদা পোশাকের মেয়েটা, যে আয়নার ভেতর থেকে কাচের ওপর টোকা দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে মেহজাবিন বুঝতে পারে যে তার পরিচয় চুরি হয়ে গেছে, আর সে এমন এক ভয়াবহ ফাঁদে আটকা পড়েছে যেখান থেকে হয়তো আর কখনোই মুক্তি মিলবে না। তাহলে এই গল্পটার মূল ভয়টা কোথায়? এর শক্তিটা হলো খুব সাধারণ আর পরিচিত একটা জিনিসকে, আয়নাকে, অকল্পনীয় ভয়ের উৎসে পরিণত করা। বহু সংস্কৃতিতেই কিন্তু আয়নাকে আত্মার প্রবেশদ্বার বা অন্য জগতের দরজা হিসেবে দেখা হয়। এই গল্পটা ঠিক সেই প্রাচীন ভয়টাকেই খুব চালাকির সাথে ব্যবহার করেছে। তাহলে এই গল্পের ভয়ের উৎসগুলো কি কি? প্রথমত, একটা ভৌতিক বস্তু, আয়না, যা এখানে একটা অন্য জগতের দরজা বা জেলখানা হয়ে উঠেছে। দ্বিতীয়ত, ডপেলগ্যাঙ্গার, মানে নিজেরই আরেকটা প্রতিরূপের ভয়, এমন একটা সত্তা যে আসল মানুষটাকে সরিয়ে তার জায়গা নিতে চায়। আর সবচেয়ে বড় ভয়টা হলো আত্মপরিচয় হারানোর আতঙ্ক, নিজের অস্তিত্বের উপর থেকে নিয়ন্ত্রণ হারানোর ভয়। দুটো গল্পকে যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে একটা খুব ইন্টারেস্টিং মিল খুঁজে পাওয়া যায়। দুটো গল্পই আমাদের খুব পরিচিত দুটো জিনিসকে, একটা ট্রেন যাত্রা আর একটা আয়নার প্রতিবিম্বকে, এক স্থায়ী এবং পালানোর অযোগ্য ফাঁদে পরিণত করেছে। তবে ফাঁদ তৈরির কৌশলটা কিন্তু দুই গল্পে দুই রকম। প্রথম গল্পে একটা সাধারণ ট্রেন যাত্রা হয়ে ওঠে অনন্তকালীন যাত্রা, আর দ্বিতীয় গল্পে প্রতিদিন আয়না দেখাটা পরিণত হয় এক স্থায়ী কারাগারে। একটার ফাঁদ হলো একটা জায়গা, শালবন স্টেশন, অন্যটার ফাঁদ হলো একটা বস্তু, আয়না। একটার ভয় বাহ্যিক ও চক্রাকার, অন্যটার ভয় একেবারেই অভ্যন্তরীণ এবং ব্যক্তিগত। সুতরাং এই গল্পগুলো আমাদের এটাই মনে করিয়ে দেয় যে সবচেয়ে বড় ভয়টা হয়তো বাইরের কোনো রাক্ষস বা ভূতের মধ্যে থাকে না। আসল ভয়টা লুকিয়ে থাকে আমাদের খুব পরিচিত জগতে। কে জানে, হয়তো পরের ট্রেনেই সেই ভয়টা অপেক্ষা করছে, অথবা ঠিক আমাদের নিজেদের আয়নার ভেতরের প্রতিবিম্বে।